একটা অন্ধকার রাতের পর যে সূর্য উঠে চারিদিক আলোকিত করে, তখন আমাদের মনের ভয়টা অর্ধেক দূর হয়ে যায়। তাই আজ 30 অক্টোবর বাবা বদ্রীনাথের উদ্দেশ্যে আমরা সবাই রওনা দিলাম আর দর্শন করলাম 4 ধামের মধ্যে আরও একটি। গুড মর্নিং ফ্রম পাইনি। জায়গাটার নাম পাইনি। তো কালকে তো রাত অবধি দেখলে কী কী ঘটনা ঘটলো। এখানে যে হোটেলটা দেখছো এখানেই ছিলাম, গ্রাউন্ড ফ্লোরে। এই যে এইদিকে রাস্তাটা দেখছো এইভাবে, এই যে উঠেছে, ওই যে ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে, ওটা পুরোটাই ওখানে রাস্তা একটু জ্যাম আছে। এখন ছেড়েছে, মানে সকাল 6-7টার সময় ছেড়েছিল, আবার একটু প্রবলেম হয়েছিল, গাড়ি আটকে গেছিলো, এখন আবার ছেড়েছে। আর ये है हमारे ड्राइवर भैया। हेलो गाइस। भैया जी आपका नाम बोलिए। भैया जी का नाम है मनोज नौटियाल और ये गाड़ी वही चला के कल पूरा रात लेके आए थे। तो लोकल पुलिस আমাদের ট্রাভেলার ছাড়াও আরেকটা ট্রাভেলারও ছিল, তাদেরও ব্যবস্থা করে দিল, আমাদের এই হোটেলে ব্যবস্থা করে দিয়েছিল, না হলে খুব সমস্যায় পড়ে যেতাম কালকে। রাস্তা যতই এগোচ্ছিল সামনে ততই দেখা দিচ্ছিল বরফ ঢাকা শৃঙ্গ, আর তাতে সোনালি রোদ পড়ে এক অপার ও সৌন্দর্য। আর ঠিক সেই পথ ধরেই আমরা পৌঁছে গেলাম শ্রী বদ্রী বিশালের দরজায়। ঘড়িতে বাজে 11:37 আর আমরা এসে পৌঁছেছি শ্রী শ্রী বদ্রীনাথ ধাম। সামনের ভিউটা অসাধারণ ভিউ, আমাদের দেখাই। সামনে বয়ে চলেছে দেবী অলকানন্দা নদী, আর সামনের ভিউটা দেখো, ওই দূরে দেখা যাচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন। বন্ধুরা, এখন তোমাদের সামনে শ্রী শ্রী বদ্রীনাথ ধাম মন্দির, দেখে নাও, দর্শন করে নাও। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নয়। আমরা একদম মন্দিরের সামনেই, এই ব্রিজটা ক্রস করলেই আমরা মন্দির পৌঁছে যাব। আর এই যে সামনে মন্দির দেখতে পাচ্ছ। আমরা তাড়াতাড়ি গিয়ে পুজোটা দিই, কারণ 12টায় নাকি বন্ধ হয়ে যাওয়ার ব্যাপার আছে। আমরা এখন মন্দির থেকে বাইরে বেরিয়ে নিচে নেমে এসেছি। তো এই যে কুণ্ডটা দেখছো, কুণ্ডটার নাম সূর্যকুণ্ড বা সূর্যকুণ্ড। দেখো ভালো করে, ওখান থেকে সবসময় ধোঁয়া বেরোচ্ছে, মানে এটা অ্যাকচুয়ালি গরম জলের কুয়া টাইপের বা কুণ্ড টাইপের, ঈষৎ উষ্ণ গরম জল, সব সময় এটা গরম জল থাকে। এই বাবার মন্দির আর পায়ের নিচে কুণ্ড, সব সময় গরম জল। পবিত্র একটা স্থান, এখানে এসে জলটা মাথায় নিলাম। আর সামনে বয়ে যাচ্ছে এই যে অলকানন্দা নদী। এরকম এক্সপিরিয়েন্স খুব কম জনেরই হয়, তো যদি পারো এখানে এসে স্নানটা করে যাও। আর বাবার দর্শনও আমাদের খুব সুন্দর করে হয়েছে। পুজো দিলাম, এই যে পুজোর জিনিস, পুজো সুন্দর করে দেওয়া হয়েছে। এবার আমরা একটু খাওয়া দাওয়া করবো, সকাল থেকে কিছু খাইনি, চা ছাড়া। মন্দিরে ঢুকতেই মনে হলো যেন হাজার বছরের এক শান্তি আমাদের ঘিরে ধরেছে, যেন এই যাত্রার প্রতিটি কষ্টের আজ পূর্ণতা মিলল। চলছে এখন আমাদের ব্রেকফাস্ট কাম লাঞ্চ, খাওয়া দাওয়া করে নিই, তারপর একটা গ্রামে তোমাদের নিয়ে যাবো। তারপর আমরা রওনা দিলাম ভারতের শেষ গ্রামের উদ্দেশ্যে, যার নাম মানা গ্রাম। এখানে বলে রাখা ভালো, কেউ কেউ এটাকে প্রথম গ্রাম হিসেবেও সম্বোধন করে। ছোট্ট পাহাড়ি বাড়ি, সরু পথ, যেন কোনো গল্পের বইয়ের ভেতর হাঁটছি। মনে হচ্ছিল পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি, আর পাহাড়েরা গল্প শুনিয়ে যাচ্ছে তাদের হাজার বছরের ইতিহাসের। এটা হচ্ছে সরস্বতী নদী, এই নামছে, এই গুহার দিয়ে ভেতরে চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে কেউ জানে না। এবার মহাভারত লেখার সময় এই সরস্বতী নদীর আওয়াজ এতটাই প্রবলেম করেছিল তাকে, তিনি সরস্বতী নদীকে অভিশাপ দিয়েছিলেন যে তোকে যেন আর এরপর থেকে আর কোনোদিন যেন দেখা না যায়, তাই সরস্বতী নদী এখানে হারিয়ে যায়। বাংলাতে একটা গান আছে না, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। পথ যদি শেষ হতো তাহলে কি হতো দেখে নাও। এই পথ চলে যাচ্ছে সোজা স্বর্গে। এই যে মূর্তিগুলো দেখছো, এটা হচ্ছে পঞ্চপাণ্ডবের মূর্তি।
পৌরাণিক গল্প অনুযায়ী পঞ্চ পাণ্ডবেরা যে ভাতৃ হত্যা করে যে পাপ করেছিল, সেই পাপ ধোয়ার জন্য তারা কেদারনাথ মন্দির গিয়ে তপস্যা করে, মহাদেবকে খুঁজে পায়, তারপর সেখানে মন্দির প্রতিষ্ঠা হয় এবং সেখান থেকে এই রাস্তা ধরে তারা সোজা স্বর্গ লাভ করে। তাই মানা হয় এই রাস্তা দিয়ে স্বর্গ যাওয়া যায় ডিরেক্ট। এইখানে বসে শ্রী শ্রী গণেশ মহাভারত লিখেছিলেন নিজে হাতে। আজকের দিনটাকে একটা শব্দে বর্ণনা করা হলে অপরূপ। বদ্রীনাথ ধামের শক্তি, মানা গ্রামের সৌন্দর্য, সরস্বতী নদীর শেষ দর্শন সবকিছুই আজকের যাত্রাকে করেছে স্মরণীয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে অবশ্যই আমাকে জানাও, আর ভ্লগ সিরিজের পরের অংশের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমি কৌশিক, দেখাচ্ছি হিমালয়ের পথ, পাহাড়ের গল্প আমার চ্যানেল কেপিস নেটওয়ার্কে। হর হর বদ্রী বিশাল। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। গুড বাই।